আসসালামু আলাইকুম, তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। আমরা এখানে একই ক্যাটাগরির কয়েকটা অঙ্ক লিখে রাখছি, তো দেখি যে এগুলো কিভাবে সমাধান করা যায়। এখানে বলা হচ্ছে এ বি সি ডি আয়তের তিনটি শীর্ষবিন্দু যথাক্রমে এ বি সি এর স্থানাঙ্ক দেওয়া আছে এবং ডি এর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ একটা আয়তক্ষেত্রের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, অপর শীর্ষবিন্দুটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে মানগুলো দেওয়া আছে, অবশ্য মানগুলো করলাম না। এবিসিডি বর্গের তিনটা শীর্ষবিন্দুর ক্ষেত্রেও দেওয়া আছে আমাদের। এখানে এ বি সি দেওয়া আছে, ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। এবিসিডি রম্বসের তিনটা শীর্ষবিন্দু এ দেয়া আছে, বি দেয়া আছে এবং ডি দেয়া আছে। এটার ক্ষেত্রে একটু ভিন্ন, ডি দেয়া আছে, সি এর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এবিসিডি সমান্তরিকের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এ বি সি দেয়া আছে, আমাদের ডি এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে চারটা চতুর্ভুজ নিয়ে কথা বলা আছে। আমি প্রত্যেক চতুর্ভুজ থেকে একটা করে অঙ্ক নিয়েছি, কিন্তু তোমরা বইয়ের ভিতরে এরকম অনেক অঙ্ক পেয়ে যাবে। তো চারটা চতুর্ভুজ হচ্ছে আয়ত, বর্গ, রম্বস, সমান্তরিক। এর তিনটা স্থানাঙ্ক দেয়া আছে, চতুর্থ স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা একটু দেখে নেই যে যে চতুর্ভুজগুলো দেয়া আছে তাদের ভিতরে বৈশিষ্ট্যগত মিল কোথায়। যেহেতু এই অঙ্ক চারটা একই নিয়মে হবে, তো কি কারণে একই নিয়মে হবে আর তাদের বৈশিষ্ট্যগত মিল কোথায় এটা আমরা একটু দেখে নেব। তো এখানে আমাদের আছে বর্গ, রম্বস, আয়ত এবং সমান্তরিক। এই চারটা চতুর্ভুজের ক্ষেত্রেই তাদের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। আয়তের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, সমান্তরিকের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, রম্বসের যদিও সব বাহুগুলো সমান কিন্তু বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, বর্গের ক্ষেত্রেও সব বাহুগুলো সমান কিন্তু আমরা এখানে বিপরীত বাহু নিয়ে কথা বলছি, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তো এই বৈশিষ্ট্যের কারণেই এই চারটা চতুর্ভুজের ক্ষেত্রে তিনটা স্থানাঙ্ক দেওয়া থাকলে আরেকটা স্থানাঙ্ক নির্ণয় করার নিয়ম সকলগুলোর ক্ষেত্রেই, মানে বর্গ, রম্বস, সমান্তরিক আর আয়ত সবার ক্ষেত্রেই একই। এবং এদের আরো একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে বর্গ, রম্বস, সমান্তরিক এবং আয়ত এরা প্রত্যেক চতুর্ভুজই তাদের একটা কর্ণ আর একটা কর্ণকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ বর্গের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আয়তের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এভাবে আরো যে দুইটা চতুর্ভুজ আছে সেই চতুর্ভুজগুলো মানে তাদের কর্ণকে কি একজন আরেকজনকে সমদ্বিখণ্ডিত করে। এইভাবে মানে আমরা একটা বৈশিষ্ট্য নিলাম। তো আমরা এখান থেকে যে কোনো একটা অঙ্ক করব, তারপরে আমরা অন্যান্য অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে নিবে। তো আমি এখানে 4 নম্বর অঙ্কটাই একটু করে দেখাইতে যাচ্ছি, নাম্বার 4। তো এখানে আমাদের দেয়া আছে তিনটা বিন্দু, আমরা চতুর্থ বিন্দু ধরে নেব। তো সেই ক্ষেত্রে লিখতেছি যে এখানে বলে আমি প্রথম তিনটা তুলে নিচ্ছি, a 1 - 2, b -3 -5 ও c 1, 4। আচ্ছা, এবং লিখছি এবং ধরি হচ্ছে ডি আমাদের x, y, অর্থাৎ x এর মান এবং y এর মান নির্ণয় করতে পারলে আমার অঙ্কটা শেষ হবে। তো প্রথম ক্ষেত্রে আমি চিত্র আঁকতেছি না, কারণ আমরা এই শর্তটা ব্যবহার করব যে আমরা জানি রম্বসের, এটা যদিও আমরা করতেছি সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে এবিসিডি এর ক্ষেত্রে অবশ্যই কর্ণ হচ্ছে, এবিসিডি সমান্তরিকের ক্ষেত্রে অবশ্যই কর্ণ হবে এসি কর্ণ একটা হবে আর বিডি কর্ণ আরেকটা হবে। তো আমরা এখানে লিখছি এসি কর্ণের মধ্যবিন্দু, এসি কর্ণের মধ্যবিন্দু। তো এসি কর্ণের মধ্যবিন্দুটা হলো আমাদের এ এবং সি। তাহলে 1 + 1/2, -2 + 4/2, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে 1, 1। দুইটা ক্ষেত্রে আমাদের 1 আসছে।
এবার আমরা বিডি কর্ণের মধ্যবিন্দু নির্ণয় করছি, বিডি কর্ণের মধ্যবিন্দু। তাহলে এটা x টাকে আমরা আগে লিখলাম x - 3/2, y - 5/2। তো আমরা যে এখানে এই এসি কর্ণের মধ্যবিন্দু এবং বিডি কর্ণের মধ্যবিন্দু আলাদা আলাদা ভাবে পেলাম, অর্থাৎ এটা 1,1 হয়েছে আর এটা xy যুক্ত একটা রাশি হয়েছে। কিন্তু আমরা জানি যে সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এসি কর্ণের মধ্যবিন্দু যেটা বিডি কর্ণের মধ্যবিন্দু ঠিক সেটাই। এজন্য আমরা প্রশ্ন মতে এই এসি কর্ণের মধ্যবিন্দুর যে ভুজ এবং বিডি কর্ণের মধ্যবিন্দুর যে ভুজ, এই ভুজ দুইটাকে সমান লিখতে পারি, কোটি দুইটাকে সমান লিখতে পারি। তো আমরা সেভাবে করে দিচ্ছি প্রশ্ন মতে। আমরা লিখতে পারি x - 3/2 = 1, তাহলে ফাইনালি x = 5 ও y - 5/2 = 1, তাহলে অতএব y = 7। তাহলে আমরা লিখতে পারি অতএব D বিন্দুর স্থানাঙ্ক হলো 5,7। আচ্ছা, এটা একটা সিস্টেম। আমাদের আরো একটা সিস্টেম আছে যার উপরে আমি একটা থিওরেম ক্লাস নিয়েছি, যে কোন সমান্তরিকের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে চতুর্থ শীর্ষবিন্দু কিভাবে নির্ণয় করতে হয়, এর উপর আমার একটা থিওরেম ক্লাস আছে, সেখানে একবারে নির্ণয় করা যায়। আমরা এখন একটু একবারে নির্ণয় করার বিষয়টা দেখব। তো একবারে নির্ণয় করার বিষয় এখান থেকে নির্ণয় করা যায়, বাট আমাদের সামনে চিত্রটা থাকলে একটু সুবিধা হয়, কারণ চিত্র থেকে কথা বললে একটু সুবিধা হয় আমাদের। সেই ক্ষেত্রে আমরা একটা আনুমানিক চিত্র আঁকার চেষ্টা করতেছি। চিত্রটা যে একদম পারফেক্ট হবে বিষয়টা তা না, বাট আমরা একটা আনুমানিক চিত্র আঁকার চেষ্টা করতেছি। তো এটা হলো আমাদের সামান্তরিক, তাই না? এটা হচ্ছে মূল বিন্দু ধরে নিলাম। মূল বিন্দু হলে আমাদের এটা 1,4 এমন একটা বিন্দু হতে পারে। তারপর এটা -3 -5 -3 -5 এমন একটা বিন্দু হতে পারে। আমাদের আরেকটা বিন্দু হলো সরি, এটা তো সি বিন্দু হয়েছিল, আচ্ছা সমস্যা নাই, যেটা হোক আমরা বিন্দু হলে এটা চলে নেবো। আর এটা হচ্ছে আমাদের 1 - 4 1 - 2 1 - 2, এটা আমাদের y ঋণাত্মক, তাই না? তাহলে এটা হচ্ছে চতুর্ভাগে। তো এইদিকে একটা হতে পারে, এইদিকে 1 - 2, তাহলে 1 - 2। আচ্ছা যাও, আমি আনুমানিক কাটতেছি তো এরকমই হলো। আমি এখানে একটু মার্কিং করে সেটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের a 1 - 2, আর এটা হচ্ছে আমরা মাইনাস ধরে নিয়েছিলাম b, সরি আচ্ছা যাও, বি হইলেও কোনো সমস্যা নাই। বাট এখানে আমরা যদিও এসি কর্ণ আর বিডি কর্ণ আলাদা করছিলাম, তো এখানে আমরা একটা চিত্র সন্ধান নেব। এই চিত্রটা যে অ্যাকর্ডিং টু মানে কোঅর্ডিনেট খুব সঠিক হয়েছে বিষয়টা তা না, কিন্তু আমরা মানে আমাদের জাস্ট সুবিধার জন্য একটা চিত্র আঁকবো। চিত্রটা কোঅর্ডিনেটের সাথে অতটা মেনে আছে বিষয়টা এরকম না। তো আমরা একটা সমান্তরিক এঁকে নিচ্ছি। ধরে নিচ্ছি যে এই হচ্ছে আমাদের একটা সমান্তরিক, এরকমই করলাম। এই হচ্ছে আমাদের একটা সমান্তরিক যার এই বিন্দুটা হচ্ছে -1 - 2, বি বিন্দুটা হলো -5 -3 -5 এবং সি বিন্দুটা হলো 1,4, আর এই ডি বিন্দুর স্থানাঙ্কটা আমরা নির্ণয় করতে চাই। ওকে, তো এখানে মানে আমি আগে থেকেই বলে দিচ্ছি যে এই কোঅর্ডিনেট যেটা, সেই কোঅর্ডিনেটটা যে আমরা মেনে এঁকেছি এটা এরকম না, জাস্ট থিওরেমটা বোঝার জন্য আমরা একটু এঁকে নিয়েছি। তবে আঁকলে মেনে আঁকা উচিত, যদিও আমি সেটা মানতে পারলাম না এখন। তো আমরা এই ক্ষেত্রে একটা থিওরেম জানি, সেই থিওরেম দিয়ে আমরা একটু ডি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করে দেখব যে আমাদের এটার সাথে মিলে যাচ্ছে কিনা। তো এই ক্ষেত্রে আমাদের যেটা ছিল, তোমরা আমাদের থিওরেম ক্লাস যদি দেখে আসো, যে একটা সমান্তরিকের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে,
চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় সেটা যদি তোমরা দেখে আসো তাহলে দেখবে যে এই ডি বিন্দু ক্ষেত্রে ডি বিন্দুটা যে দুইটা সরলরেখার দিয়ে তৈরি হয়েছে অর্থাৎ সিডি এবং এডি, এই মানে সরলরেখা দ্বারা ডি বিন্দুটা তৈরি হয়েছে, সেই সরলরেখার অপর প্রান্ত বিন্দু, কারণ ডি তো একটা প্রান্ত বিন্দু, অপর প্রান্ত বিন্দু দ্বয়ের ভুজের যোগফল বাই বিপরীতটার ভুজের বিয়োগফল। আবার কোটির ক্ষেত্রেও তাই, যে ডি বিন্দু যে সরলরেখা দুইটা দ্বারা তৈরি হয়েছে তাদের কোটির যোগফল মাইনাস, সরি আমি এর আগে তো বাই বললাম, মাইনাস অপরটার ভুজের বিয়োগফল। তো আমরা একটু সেই সূত্র মেনে করি। তো আমি সরাসরি এইটার জন্য করে দিচ্ছি, অর্থাৎ ডি বিন্দুর স্থানাঙ্ক এখানে লিখলাম ডি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমাদের হবে 1 + 1 আচ্ছা, আর এই যে এই 1 + 1 এই দুটার ভুজ, আর এই ভুজটা হচ্ছে বিয়োগ, কিন্তু এই ভুজটা আগে থেকেই বিয়োগ ছিল, তাই আমরা এটা যোগ করে দেব +3 কমা এর ক্ষেত্রেও এই 4 + 2, কারণ আমি বলেছি ডি বিন্দুর এই যে পাশাপাশি যে বিন্দু দুটো আছে কাছে সেই বিন্দু দুটোর যোগফল, তাহলে আমাদের এটা 4 - 2, আর এটার ক্ষেত্রে বিপরীতে যেটা আছে সেটার বিয়োগ, কিন্তু এটা আগেই বিয়োগ চিহ্ন ছিল তাই আমরা এখানে যোগ লিখে দেব। আচ্ছা, তাহলে আমাদের স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে 5,7। আমরা আগেও একটা অঙ্ক করেও পেয়েছি 5,7, আর এটা আমাদের শর্টকাট টেকনিক, এইভাবে অঙ্ক করলেও অঙ্কটা হবে, কিন্তু 4 মার্কের অঙ্কের ক্ষেত্রে মানে এটা খুবই শর্ট হয়ে যায়, হবে না বলার একদমই উপায় নেই, যেহেতু মানে নিয়ম এটাও আছে, বইয়ের ভিতরেই আছে এবং এটাও এক্সাক্ট নিয়ম, এভাবে করলেও হবে। সো তোমরা যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারো, কোনো সমস্যা নাই।